শুভ সন্ধ্যা। সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে খুবই একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের টপিকস হচ্ছে হোয়াট ইজ কাট অর্ডার প্ল্যান, কাটিং সেকশন প্রিপারেশন, হাউ টু মেক কাট অর্ডার প্ল্যান অ্যান্ড কিছু আমরা এক্সারসাইজ করব সবার শেষে। তো আমাদের আজকের এজেন্ডা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যদি কেউ আমাদের এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের টিমকে ইন্সপায়ার করবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিকস, কাট অর্ডার প্ল্যান। শুরুতে আমরা আলোচনা করব কাট অর্ডার প্ল্যানটা কি। কাট অর্ডার প্ল্যানটা হচ্ছে, যদি আমরা ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে কার্ড অর্ডার প্ল্যানিং ইজ ডিসাইডিং এ কম্বিনেশন অফ মার্কার্স অ্যান্ড লিভস টু প্ল্যান দ্য এন্টায়ার অর্ডার। এটা একটা মার্কার এবং লিভসের একটা কম্বিনেশন প্ল্যান, যেটার মাধ্যমে আমরা এন্টায়ার অর্ডারটাকে সাজাতে পারি বা এন্টায়ার অর্ডারের জন্য একটা প্ল্যান তৈরি করতে পারি। সেটা হচ্ছে মার্কার এবং লিভসের একটা কম্বিনেশন। দিস ডিসিশন হ্যাজ এ হিউজ ইম্প্যাক্ট অন দ্য ফ্যাক্টরি সেভিংস। দ্য অবজেক্টিভ টু মেকিং এ গুড কাট প্ল্যান ইজ বেসিক্যালি টু রিডিউস ওভারঅল কস্ট। এই কাট অর্ডার প্ল্যান মাধ্যমে আমরা গার্মেন্টস সেক্টরে একটা হিউজ ইম্প্যাক্ট আনতে পারি, যেটার মাধ্যমে আমরা টোটাল আমাদের ফ্যাক্টরির ওভারঅল যে কস্টটা থাকবে সেই ওভারঅল কস্টটা আমরা যাতে কমাতে পারি। একটা সাকসেসফুল যদি কাট অর্ডার প্ল্যান আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের ফ্যাক্টরির টোটাল ওভারঅল কস্ট যেটা থাকবে সেটা কমে আসবে। আমাদের এই কাট অর্ডার প্ল্যানের অবজেক্টিভস কি কোনগুলো? আমাদের অবজেক্টিভসগুলো হচ্ছে, প্রথমে ফেব্রিক কস্ট। আপনারা সবাই জানেন টোটাল যদি একটা কার্ড অর্ডার প্ল্যান হয়, আপনার ফ্যাক্টরি ওয়েস্টেজের কারণে যে কস্টটা হয় সেই কস্টটা আপনার কি হবে? সেভিংস হবে। নাম্বার 2 হচ্ছে মার্কার মেকিং কস্ট। যদি আপনার একটা সাকসেসফুল কার্ড অর্ডার প্ল্যান করতে পারেন, আপনার যে অনেকগুলো মার্কিংয়ের জন্য যে কস্টটা হবে সেই মেকিংয়ের কস্টটা আপনার কমে আসবে। নাম্বার 3 হচ্ছে স্প্রেডিং কস্ট। আপনারা জানেন যে প্রতিটা স্প্রেডিংয়ের জন্য আপনার কস্ট ইনভলভ, ম্যান পাওয়ার ইনভলভ, সেই কারণে আপনার টোটাল স্প্রেডিং কস্টটা কমে আসবে। তারপর হচ্ছে কাটিং কস্ট। কাটিংয়ের জন্য যদি আপনার এক্সেস কাটিং করতে হয়, কম কাটিং করতে হয়, সেই কারণে আপনি যদি কোনো কারণে যদি সাইজ রেশিও মিস্টেক করেন, আবার কাটিং করতে হয়, টোটাল কাটিংয়ের কস্টটা আপনার যদি একটা ভালো কাট অর্ডার প্ল্যান করতে পারেন, আপনার কাটিং কস্টটা কমে আসবে। তারপর হচ্ছে বান্ডেলিং কস্ট। যে আপনার প্রচুর বান্ডেলিংয়ে যদি আপনি সিস্টেমেটিক উপায়ে যদি বান্ডেলিং করেন, তাহলে বান্ডেলিং কস্টটা আপনার কমে আসবে। তাহলে এই কার্ড অর্ডার প্ল্যানের আমাদের ক্যারেক্টারিস্টিক কোনগুলো? আমাদের ক্যারেক্টারিস্টিকগুলো হচ্ছে, ফার্স্ট যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আইডিয়াল নাম্বার অফ প্লাইস। আইডিয়াল নাম্বার অফ প্লাইস কি সেটা আমরা ডিটেলস আলোচনা করব, কিভাবে আপনার আইডিয়াল নাম্বার অফ প্লাইসটা আপনার এই কার্ড অর্ডার প্ল্যান সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে সহায়তা করে। তারপর হচ্ছে আপনার লঙ্গার মার্কিং। যদি আপনি লঙ্গার মার্কিং করেন, তাহলে আপনার কার্ড অর্ডার প্ল্যানটা সাকসেসফুল হবে এবং আপনার কস্টটা কমে আসবে। তারপর সবার শেষে যে জিনিসটা সেটা হচ্ছে স্মল মার্কার্স ফর রেমিনেন্ট পিসেস। যদি আপনার বাকি অংশগুলো থাকে সেটার জন্য আপনি স্মল মার্কিং করবেন। স্মল মার্কিং করলে আপনার একটা কার্ড অর্ডার প্ল্যানটা সাকসেসফুল হবে এবং আপনার কস্টটা কমে আসবে। আমরা একটা কার্ড অর্ডার প্ল্যানিংয়ের একটা এক্সাম্পল দিয়েছি, যে এক্সাম্পল নিয়ে আমরা এক্সারসাইজটা পরে করব। আমরা একটু এক্সারসাইজটা নিয়ে একটু আলোচনা করি আপনাদেরকে। যে টোটাল অর্ডার কোয়ান্টিটি 10,000 হয়, এখানে সাইজ রেশিও দেওয়া আছে এক্সএস, এস, এম এল, এক্সেল, 2XL। তার মধ্যে এক্সএস এবং 2XL কোয়ান্টিটি নেই। এস এর হচ্ছে 1 পিস, এম এর 2 পিস, এল এর 2 পিস, এক্সেল এর হচ্ছে 1 পিস। এভাবে করে আপনার রেশিও দেওয়া আছে। আপনার 10,000 পিস কোয়ান্টিটির জন্য কোন সাইজে কত পিস কাটিং করতে হবে সেই ব্যাপারে একটা অর্ডার প্ল্যানটা কী রকম হবে সেই ব্যাপারে আমরা ডিটেলস একটা এক্সারসাইজ করব আমাদের চ্যাপ্টারের শেষে। আমরা কাট অর্ডার প্ল্যানটা আলোচনা করার আগে প্রথমে আমরা কাটিংয়ের একটু শর্ট ডেসক্রিপশনটা আলোচনা করব। কাটিংয়ের শর্ট ডেসক্রিপশনগুলো হচ্ছে, শুরুতে আমরা আলোচনা করব স্প্রেডিং এবং কাটিং। স্প্রেডিং এবং কাটিংটা কীভাবে তৈরি করবেন, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মার্কার মেকিং। মার্কার কী জিনিস সেটা আপনারা জানেন, তবু আমরা একটু আলোচনা করছি। মার্কার হচ্ছে একটা ডায়াগ্রাম, যেটা আপনি কম্পিউটারে করতে পারেন, ম্যানুয়ালে করতে পারেন। সেটা একটা হয়তো ফেব্রিকের উপরে অথবা আপনার মার্কিং পেপারের উপরে আপনি মার্কিংটা করে থাকেন। তারপর নাম্বার 2 হচ্ছে স্প্রেডিং। স্প্রেডিংটা আপনারা জানেন কীভাবে স্প্রেডিং করতে হয়। নাম্বার 3 হচ্ছে কাটিং। কাটিংয়ের মধ্যে অনেক সময় ব্লক চপিং করেন বা প্যাটার্ন চপিং করেন।
কোন ক্ষেত্রে ব্লক চপিং করতে হয়, স্ট্রাইপ এবং চেক ফেব্রিকের ক্ষেত্রে আমাদের ব্লক চপিং করতে হয়, এবং যদি আমরা প্লেন ফেব্রিক হয় আমরা প্যাটার্ন চপিং করে থাকি। তারপর হচ্ছে পজিশন মার্কিং কোনগুলো, পজিশন মার্কিং হচ্ছে আপনার নচ মার্কিং বা স্ট্রেন নচ, কোন জায়গায় আপনি নচ দরকার হয় সেই মার্কিংগুলো আপনি করবেন, পজিশন মার্কিং। তারপর হচ্ছে শেডিং অর টিকেটিং, যদি শেড থাকে আপনি কিভাবে শেডিংটা মার্কিং করবেন, কিভাবে আপনি কার্ডের মধ্যে শেডিংটা ডিক্লেয়ার করবেন, কিভাবে টিকেটিংটা করবেন। তারপর হচ্ছে স্লোপিং বা রিস্প্রেডিং, যদি আপনার দরকার হয় রিস্প্রেডিং এর সেক্ষেত্রে কীভাবে করবেন, প্যাটার্নটা কীভাবে চপিং করবেন। তারপর হচ্ছে বার্নেলিং, বার্নিং সিস্টেমটা আপনি কীভাবে মেনটেন করবেন, কীভাবে শর্টিং করবেন, কীভাবে স্ট্রিং করবেন, সে ব্যাপারে ডিটেলস আমাদের কাটিং সেকশন নিয়ে আপনাদের সামনে পূর্ববর্তী আমাদের ভিডিও আছে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেখানে আমাদের কাটিংয়ের টোটাল ভিডিওসগুলো দেখে নেবেন। আমরা জাস্ট কাটিংয়ের একটা প্রিপারেশন নিয়ে শর্ট ডেসক্রিপশন আপনাদের সামনে উপস্থাপন করছি। তারপর হচ্ছে মার্কার ইউটিলাইজেশন, যে মার্কিংগুলো করবেন সেটা ইউটিলাইজেশন কীভাবে করবেন, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মার্কার ইউটিলাইজেশনের ক্ষেত্রে আপনারা জানেন সেটা হচ্ছে আপনার এরিয়া অফ প্যাটার্ন ইন দ্য মার্কার প্লেন, অর্থাৎ টোটাল এরিয়া অফ দ্য মার্কার ইন 100%, আমাদের মার্কার ইউটিলাইজেশন হতে হবে 100%। থাম্ব রোল কি, থাম্ব রোল হচ্ছে আমাদের মার্কেট ইউটিলাইজেশনের জন্য থাম্ব রোলটা আমরা ফলো করবো। থাম্ব রোল জিনিসগুলো কি, থাম্ব রোল জিনিসটা হচ্ছে আপনার মার্কিং এর উইথটা হচ্ছে ওয়াইডিং করার মানে বিস্তৃত করার জন্য, সাইজগুলোকে ইন্টারলক করার জন্য বড় সাইজের সাথে ছোট সাইজ ইন্টারলক করবেন, বড় পার্টসগুলোর সাথে ছোট পার্টসগুলো ইন্টারলক করবেন। তারপর হচ্ছে আপনি নন সেকশনাল মার্কের চেয়ে সেকশনাল মার্কার কি করবেন, নন সেকশনাল মার্কিং করবেন, সেকশনাল মার্কিং চেয়ে নন সেকশনাল মার্কিংটা আপনার জন্য অনেকটা ফ্রুটফুল হবে। এখানে যে আপনার কম্পিউটার এডেড ডিজাইন বিভিন্ন প্যাটার্নগুলো দেওয়া আছে, মার্কিংগুলো দেওয়া আছে, কীভাবে করতে হয় সেটার এক্সাম্পল দেওয়া আছে, দেওয়ার চেষ্টা করেছি, আপনারা হয়তো দেখলে একটু আইডিয়া হবে। তারপর হচ্ছে মার্কার কোয়ালিটি, মার্কার কোয়ালিটিটা আপনাকে এখানে দেখতে হবে। মার্কার কোয়ালিটি খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনাকে যে পেপারগুলো আপনি ইউজ করবেন সেটা অবশ্যই কোয়ালিটিফুল পেপার হতে হবে। কোনো স্প্রিংয়ের ক্ষেত্রে কোনো ওয়েবস থাকা যাবে না, কোনো টেনশন টাইট থাকা যাবে না, টেনশন লুজও থাকা যাবে না, নর্মাল রিল্যাক্স মেথডে আপনাকে স্প্রিং করতে হবে। প্যাটার্নের অ্যালাইনমেন্টের রাইট গ্রেন ফলো করতে হবে। যদি কোনো স্পেশাল ফিচার থাকে সেটা অবশ্যই আপনাকে মার্কিংয়ের মধ্যে মার্ক করে দিতে হবে। তারপর হচ্ছে নাইফ ক্লিয়ারেন্সটা ফ্রিডম থাকতে হবে, যেখানে স্পেস নাইফ চালানোর জন্য স্পেস অ্যারাউন্ডের শার্প কাপ, আপনার শার্পের মধ্যে যখন নাইফের যে লেন্থটা থাকবে তার মধ্যে শার্প এজের মধ্যে যাতে আপনার স্প্রিংটা হয়, পেপার আপনার লেয়ারগুলো ওভাবে আপনাকে সেট করতে হবে। তারপর থিকনেস অফ লাইন, অ্যাপ্রোপ্রিয়েট লেভেলিং, প্যাটার্ন কাউন্ট, কারেক্ট অ্যালাইন অফ দ্য ফেব্রিক অ্যাজ পার দ্য গ্রেন লাইন, আপনাকে গ্রেন লাইনটা অবশ্যই ফলো করতে হবে। তারপর হচ্ছে কারেক্ট লে অফ ফেব্রিক, আপনারা জানেন যে আপনার স্প্রেডিং করার সময় আমাদের লেয়িং মেথডটা অবশ্যই ফলো করতে হবে। আমরা সব ধরনের ফেব্রিকের জন্য অ্যাডভাইস করে থাকি 4.5 ইঞ্চির উপরে যেন আপনার লেয়িংয়েরটা না যায়, সেই ব্যাপারটা আপনাকে অবশ্যই কী করতে হবে, আপনাকে মেনে নিতে হবে এবং এটা ফলো করতে হবে। কারণ আপনি যদি ওভার স্প্রেডিং হয় বা ওভার লেয়িং হয় তাহলে আপনার নাইফটা ক্ষেত্রে আপনার প্যাটার্নগুলো যে কাট পিসগুলো আসবে সেগুলোর মধ্যে আপনার সবগুলো এজ সমানভাবে নাও কাটতে পারে। সেখানে আমরা অ্যাডভাইস করে থাকি আপনাদের স্ট্যান্ডার্ড লেয়িং হচ্ছে যে সর্বোচ্চ 4.5 ইঞ্চি, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে কারেক্ট মার্কিং এন্ড স্প্রেডিং মোড অফ দ্য ফেব্রিক ডিপেন্ডস অন দ্য সিমেট্রিক অফ দ্য ফেব্রিক ডিজাইন এন্ড গার্মেন্ট ডিজাইন। আপনারা জানেন যে নর্মালি আমাদের ডিজাইন দুই ধরনের, একটা হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে এসিমেট্রিক। এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। যেমন আমার সিমেট্রিক কোনগুলো, সিমেট্রিক হচ্ছে যে একটা কালারের পরে আরেকটা কালার, মানে আপনার রিপিট স্ট্রাইপ। আর এসিমেট্রিক কোনটা, এসিমেট্রিকটা হচ্ছে একটা কালার আর তারপর আরেকটা কালার, তারপর আরেকটা কালার, এরকম যদি হয়। যেমন আমাদের সিমেট্রিক হচ্ছে একটা কালারের পরে আরেকটা কালার রিপিট, আর এটা হচ্ছে এসিমেট্রিক মানে একটা কালারের পরে আরেকটা কালার, আরেকটা কালারের পরে আরেকটা কালার, এইভাবে যদি হয় এটাকে বলে আমরা এসিমেট্রিক। তো এগুলোর ক্ষেত্রে কিভাবে আপনাকে মার্কিং করতে হবে এটা যারা কেট করেন সেই ব্যাপারে আপনারা ভালো জানেন। তবু যদি আপনাদের কোনো জানতে হয়, আমরা কেট নিয়ে বা কম্পিউটার ডিজাইন মার্কিং নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নিব। এই ক্লাসে হয়তো আমাদের অনেক বড় হয়ে যাবে, সেখানে আমরা এখানে এই টপিকসটা নিয়ে আলোচনা করছি না। যদি আপনাদের রিকোয়েস্ট থাকে আমরা পরবর্তী আশা করি এটা নিয়ে পূর্ণাঙ্গ আরেকটা টিউটোরিয়ালস আপনাদের সামনে নিয়ে আসব। তারপর আপনার ডিজাইনটা সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিকের জন্য কী ধরনের মার্কিং করতে হয় এখানে একটা হয়তো আপনার পিকচার দেখলে বুঝতে পারবেন। যেমন সিমেট্রির ক্ষেত্রে হচ্ছে একটা কালার পরে আরেকটা কালার, মানে সিকোয়েন্সটা মেনটেন করবে। অ্যাসিমেট্রির ক্ষেত্রে কোনো সিকোয়েন্স মেনটেন হয়, সেখানে আপনাকে যতগুলো সবগুলো পার্ট যেখানে বসবে ওখানে আপনাকে বসাতে হবে। এখন আমরা একটু দেখে নিব কী ধরনের নাইফ দিয়ে আমরা কাটিংগুলো করে থাকি। নর্মালি অনেকগুলো নাইফ থাকে, স্ট্রেট নাইফ,
রোটারি নাইফ, বেন নাইফ, এগুলো নিয়ে আমরা একটু শর্ট ব্রিফ করব। স্ট্রেট নাইফ কোনগুলো? স্ট্রেট নাইফ নর্মালি আমরা যে এগুলো কাটিং মেশিনের মধ্যে নাইফগুলো থাকে এগুলোকে আমরা স্ট্রেট নাইফ বলে থাকি। এই ধরনের স্ট্রেট নাইফ মেশিনগুলোকে আমরা নর্মালি দুটো পাওয়ার দিয়ে ইউজ করি। একটা হচ্ছে মোটর চালিত, যেটা দিয়ে নাইফটা চলে, আর একটা হচ্ছে মেশিনটা চালানোর জন্য আমাদের যে অপারেটর থাকবেন ওনার পাওয়ারটা দিয়ে উনি এই কাজটা করে থাকেন। এই মেশিনগুলোর অ্যাডভান্টেজ কি? এই মেশিনগুলোর অ্যাডভান্টেজ হচ্ছে আপনার লেয়ারগুলো ভার্সেটাইল এবং পোর্টেবল। এই মেশিনটাও পোর্টেবল এবং আপনার এটা আপনার ভার্সেটাইল হয় এবং আপনার অন্যান্য মেশিনের চেয়ে এই মেশিনটার খরচটা কম হয়। আপনি খুব সহজে সবগুলো পার্টস খুব সুন্দরভাবে আপনাকে কী করতে পারেন, সবগুলো লেয়ার আপনাকে সঠিক নিয়মে আপনি কাটতে পারেন। সেই কারণে এটা হচ্ছে আপনার মোস্ট সিপ। স্টেন নাইফের স্পেসিফিকেশন কি? স্টেন নাইফের স্পেসিফিকেশনগুলো হচ্ছে নর্মাল স্টেন নাইফ মেশিনগুলো 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি এবং 13 ইঞ্চি পর্যন্ত আপনি ব্লেড পাওয়া যায়। এবং ব্লেড কুলিং সিস্টেমটা অপশনাল অক্সিলারি, সেই কারণে আপনার কোনো এইখানে আপনার কোনো এই ধরনের মেশিনগুলো আলাদা কিছুক্ষণ চালানোর পর আলাদা কুলিংয়ের কোনো দরকার নেই। সেই কারণে আপনার স্টেন নাইফটা সবগুলো ফেব্রিকের আপনি কাটিংয়ের জন্য ইউজ করতে পারবেন। স্ট্রেট নাইফের স্পেসিফিকেশন যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে ব্লেড টাইপটা হচ্ছে স্ট্রেট এবং আপনার নাম্বার 2 হচ্ছে সব টুথ থাকে সিলেটেড ফর থিক ফেব্রিক লাইক ক্যানভাস এবং জিন্সের জন্য আপনার ভালো। ওয়েবি টুথ ফর সিনথেটিক ফেব্রিক সিন্স দ্যাট দিস রিপিটেড ফর ইজ মোর। গার্মেন্ট টাইপস আমরা যদি দু ধরনের চিন্তা করি, গার্মেন্ট টাইপসের মধ্যে সিমেট্রিক এবং এসিমেট্রিক যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কিভাবে করব সে ব্যাপারে আমরা সিমেট্রিক এর মধ্যে মার্কিংটা কিভাবে করবেন, সিমেট্রিকের কাটিংটা কিভাবে করবেন, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আশা করি আমরা এগুলো নিয়েও পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল আপনার সামনে নিয়ে উপস্থিত হব। এখন আমাদের স্প্রেডিং মেশিন নর্মালি কীরকম হয়? স্প্রেডিং মেশিনগুলো হচ্ছে নর্মালি আপনারা সবাই জানেন আমরা ম্যানুয়াল স্প্রিং করি। এখন ফ্যাক্টরিতে অনেক অটোমেটিক ইউজ করে থাকেন। তো আমাদের অটোমেটিকের মধ্যে দুই ধরনের স্প্রিং মেশিন পাওয়া যায়, একটা হচ্ছে সেমি অটোমেটিক আর একটা হচ্ছে অটোমেটিক। আর ম্যানুয়ালটা আপনারা সবাই জানেন, ম্যানুয়ালটা হচ্ছে আমরা ম্যান পাওয়ার দিয়ে ম্যানুয়ালে যেটা টেনে স্প্রিং করা হয়। এই ধরনের মেশিনগুলো হচ্ছে সেমি অটোমেটিক আর এগুলো মেশিন হচ্ছে ফুললি অটোমেটিক। আপনার সিস্টেমস অফ কাটিংয়ের মধ্যে কীভাবে আপনার কাটিং করে থাকি আমরা। কাটিং প্রথমে হচ্ছে আমরা হ্যান্ড সিজারের মাধ্যমে করে থাকি। যদি স্যাম্পল পিস হয় 1 পিস 2 পিসের জন্য আমাদের কাটিংয়ের দরকার হয়, আমরা হ্যান্ড সিজার ইউজ করি। হ্যান্ড সিজারের মাধ্যমে স্যাম্পল কাটিং করে থাকি, যেটা অনেক অনেক একুরেট। ঠিক আছে, এটা দিয়ে আপনার বেনিফিটটা কি? এটা দিয়ে হচ্ছে যে আপনার ম্যান পাওয়ার কস্ট কমে, আপনার টাইম কনজিউম হয়। কিন্তু আপনি বাল্ক কাটিংয়ের ক্ষেত্রে আপনি হ্যান্ড সিজার ইউজ করতে পারবেন না। বাল্ক কাটিংয়ের ক্ষেত্রে আপনাকে স্টেন নাইফে যেতে হবে। আর স্টেন নাইফে যে আপনি কী পাবেন? স্টেন নাইফে হচ্ছে বেস প্লেট থাকে, ইউজুয়ালি রোলার ফর ইজ অফ মুভমেন্ট, স্টেন ক্যারিং ইন এ স্ট্রেট ভার্টিক্যাল প্লেট উইথ বেরিং এজ ক্যারেক্টারিস্টিক অ্যান্ড এন ইলেকট্রিক মোটর অ্যাবভ ইট, এ হ্যান্ডেল ফর দ্য কাটার টু ডিরেক্ট দ্য ব্লেড অ্যান্ড দ্য শার্পিং ডিভাইস। মানে একটা হ্যান্ডেল থাকে কাটারের মধ্যে, ডিরেক্ট ব্লেড এবং শার্পিং ডিভাইসের সাথে একটা সংযোগ থাকে। স্টেন নাইফের মাধ্যমে সরাসরি বাল্ক কাটিং করতে পারবেন। আমাদের কিছু স্টেন নাইফের মধ্যে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। স্টেন নাইফের ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে আপনার লোয়ার এন্ড এবং আপার এন্ডে কিন্তু সমানভাবে আপনার কাপড়টা কাটিং হয় না। সেই ব্যাপারটা হয়তো আপনাদের অনেকে আইডিয়া আছে। লোয়ার এন্ডে যেভাবে শার্প করে কাটে আপার এন্ডে ওভাবে শার্প করে কাটে না। সেই কারণে আমরা অনেক ক্ষেত্রে অনেকে অ্যাডভাইস করে থাকেন রোটারি কাটিং মেশিনের ইউজ করার জন্য। রোটারি কাটিং মেশিন কোনগুলো? রোটারি কাটিং মেশিনটা হচ্ছে রাউন্ড টাইপ শেপের আপনার ব্লেডগুলো, এই যে রোটারি মেশিন। কিন্তু এগুলো কিন্তু বেশি আপনার যে লেয়ার হয় সেক্ষেত্রে এগুলোর আবার ডিসঅ্যাডভান্টেজ আছে। এগুলো যে আপনি যদি বেশি লেয়ারের কাপড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অনেকাংশ অসুবিধা হয়। সেই কারণে আমরা সবসময় অ্যাডভাইস করে থাকি স্ট্রেট নাইফগুলো ইউজ করার জন্য। তবু আমরা রোটারি কাটিং মেশিনগুলো কী ধরনের আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য রোটারি অ্যান্ড স্ট্রেট মেশিনস আর দ্য ব্লেড শেপ অ্যান্ড ব্লেড ট্রাস্ট। আপনার স্ট্রেটগুলোর মধ্যে ব্লেডটা হচ্ছে স্ট্রেট আর রোটারির মধ্যে ব্লেডগুলো হচ্ছে রাউন্ড। তারপরে হচ্ছে আপনার ফেব্রিকের লোয়ার এন্ড এবং আপার এন্ডে স্টেন নাইফগুলো দিয়ে সমানভাবে কাটা যায় না, একটু প্রবলেম হয়। আর রোটারিগুলোর মধ্যে লোয়ার এবং আপার মিডল সবগুলো এন্ড সমানভাবে কাটা যায়। নর্মালি রোটারি কাটিং মেশিনও সেম, আপনার 1/2 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5, 4, 5, 5.5, 6, 7, 8 এবং 12 ইঞ্চি পর্যন্ত আপনি রোটারি মেশিনের ব্লেডগুলো পাওয়া যায়।
রোটারি মেশিনের অ্যাডভান্টেজ কি? রোটারি মেশিনের অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে আপনার স্ট্যান্ড নাইফের চেয়ে অনেক ফাস্ট এবং এক্সেলেন্ট, এবং আপনার সবগুলো গ্রাজুয়ালি কার্ভ থাকার কারণে সবগুলো লোয়ার, মিডল এবং আপার এন্ডের ফেব্রিকের লেয়ারের সবগুলো স্মুথলি কাটা যায়। কিন্তু আবার ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু এটা সার্কুলেট এবং টাইট কার্ভস আছে, আপনার সবগুলোর জন্য আর্ম হোল হয়, এবং আপনার বাল্কের ক্ষেত্রে, বাল্ক কাটিং এর ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হয়। তারপর হচ্ছে ব্যান্ড নাইফ মেশিন। ব্যান্ড নাইফ মেশিন হয়তো আপনারা অনেকে দেখেছেন এই ধরনের মেশিনগুলো, ব্যান্ড নাইফ মেশিন। এগুলো হচ্ছে নর্মালি আমরা স্মল পার্টসগুলোর জন্য আমরা এই ধরনের একুরেট কাটিং এর জন্য এই ধরনের ব্যান্ড নাইফ মেশিন আমরা ইউজ করে থাকি। তো ব্যান্ড নাইফ মেশিনগুলো হচ্ছে অনেকটা কি আপনার নেরোয়ার দেন স্ট্রেট নাইফ প্লেটস, এবং এটা হচ্ছে আপনার স্মল পার্টসের জন্য আমরা কি করে থাকি, এই ব্যান্ড নাইফগুলো সাজেস্ট করে থাকি। ব্যান্ড নাইফ মেশিনের অ্যাডভান্টেজ কি? ব্যান্ড নাইফ মেশিনের অ্যাডভান্টেজ হচ্ছে যখন আপনার আরো হায়ার স্ট্যান্ডার্ড অ্যাকুরেসি দরকার হয়, তখন আমরাই কি করি, ব্যান্ড নেমটা অ্যাডভাইস করে থাকি। আমাদের যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে এলিমিনেশন অফ ফেব্রিক ফলস। কাটিং শুরু করার আগে যে ফেব্রিকগুলো আপনি স্প্রিং করবেন সেগুলোর ফেব্রিক ফলগুলো আপনাকে এলিমিনেশন করার চেষ্টা করতে হবে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মেক থ্রো বাই লিভিং ফলস ইন গার্মেন্টস এন্ড ইন্সপেক্টিং আউট এট দ্য এন্ড অফ ম্যানুফ্যাকচার অ্যান্ড ডিজাইনিং দেম এ সেকেন্ড। ফার্স্ট যে জিনিসটা সেটা আপনারা জানেন, ফেব্রিক ইন্সপেকশনে আপনার ইন্সপেকশন করার সময় যে সমস্ত ডিফেক্ট ফাইন্ড আউট হবে সেগুলো মার্কিং করে দিতে হবে। এর বাইরে স্প্রিং করার সময় যে সমস্ত ডিফেক্ট ফাইন্ড আউট হবে সেগুলো মার্কিং করে দিতে হবে, এবং আপনার যদি সম্ভব হয় আপনাকে ওই পার্টসটা ফেলে দিতে হবে। এর উপরে আপনাকে আরেকটা স্প্লাইস মার্কিং করে আপনাকে আবার ওভারল্যাপিং দিয়ে আপনাকে মার্কিং দিতে হবে, লেইং করতে হবে। তাহলে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্প্রিং করার সময় অবশ্যই যতটুকু সম্ভব আমাদের ফেব্রিকের ফলগুলো আপনাকে এলিমিনেশন করতে হবে প্রসেস থেকে। এখন যে জিনিসটা আমাদের মুখ্য সেটা হচ্ছে কাট অর্ডার প্ল্যান। কাট অর্ডার প্ল্যানটা আপনাদের শুরুতে বলছিলাম, এটা হচ্ছে একটা ডিসাইডিং এ কম্বিনেশন অফ মার্কার্স অ্যান্ড লিভস। তাহলে এই কাট অর্ডার প্ল্যানটা আমরা কীভাবে তৈরি করব? কাট অর্ডার প্ল্যানিং হচ্ছে ইট ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং কাটস বেসড অন অর্ডার্স বাই ডেভেলপিং দ্য মোস্ট ইকোনমিক্যালি ফিজিবল কাটিং অর্ডার্স উইথ রেসপেক্ট টু মেটেরিয়ালস, লেবার্স অ্যান্ড স্পেস। আপনার মেটেরিয়ালস, লেবার, স্পেস সবগুলো কস্ট, টোটাল ওভারঅল কস্টটা কমানোর জন্য আমরা ইকোনমিক্যালি একটা ফিজিবল কাটিং অর্ডার তৈরি করব। এটা হচ্ছে একটা আপনার মার্কেট এবং লিভসের একটা কম্বিনেশন প্ল্যান। এখন এই কার্ড প্ল্যান কাদের জন্য রেসপন্সিবিলিটি, এবং কার্ড প্ল্যান ইনভলভ দ্য ফলোইং রেসপন্সিবিলিটিস। প্রথমে কী কী জিনিসগুলো আপনার কার্ড প্ল্যান তৈরির জন্য আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারটাকে আপনাকে এক্সামিন করতে হবে, এবং র মেটেরিয়ালসগুলো আপনাকে অ্যাভেলেবেল কিনা সেটা আপনাকে ইনশিওর হতে হবে। নাম্বার টু হচ্ছে ফেব্রিকের নেপ, উইথ এবং সেকশনাল প্রসিডিউর ফর মার্কার মার্কিং। তারপর হচ্ছে ডেভেলপিং ইনস্ট্রাকশন ফর অপটিমাম মার্কার মেকিং অ্যান্ড ফেব্রিক ইউটিলাইজেশন। এই জিনিসটা হচ্ছে আপনার মার্কার মেকিং এর জন্য এবং ফেব্রিকের ইউটিলাইজেশনের জন্য ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি আপনি ইউটিলাইজ করতে পারবেন, যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আপনি ইউজ করতে পারবেন সেটার অনুযায়ী আপনাকে একটা প্ল্যান রেডি করতে হবে। তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনার পারচেজ অর্ডার এবং র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ঠিক আছে কিনা সেটা এনশিওর করতে হবে। পারচেজ অর্ডারগুলো আপনাকে রিভিউ করতে হবে। তারপর নেপ উইথ এবং ফেব্রিকের নেপ উইথগুলো আপনাকে কনফার্ম করতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে মার্কিং করতে হবে। গ্রেন লাইনটা ফলো করতে হবে, সেই অনুযায়ী মার্কিং করতে হবে। একটা ইনস্ট্রাকশন ডেভেলপ করতে হবে যেটার মাধ্যমে আপনি ম্যাক্সিমাম আপনার মার্কিং মেকিংটা করতে পারেন এবং ফেব্রিকের ইউটিলাইজেশনটা করতে পারেন। তারপর হচ্ছে আপনার এই কাট অর্ডার প্ল্যানটা এফেক্ট করার জন্য আপনার কী কী ফ্যাক্টরসের উপর জোর দিতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে সাইজেস ইন দ্য অর্ডার। আপনার এই অর্ডারের মধ্যে কী কী সাইজ আছে সেটা আপনাকে ক্লিয়ারলি গো থ্রু করতে হবে। কয়টা কালার আছে এই অর্ডারের জন্য সেই কালারগুলো আপনাকে এনশিওর হতে হবে। ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বার অফ সাইজ ইন দ্য মার্কার। আপনি ম্যাক্সিমাম কত সাইজ এবং মিনিমাম কোন কোন সাইজগুলো, বা আপনি প্রাইসগুলো কত প্রাইস দিবেন, একটা মার্কে কোন কোন সাইজের কত পিস করে দিবেন সেটা আপনাকে একটা প্ল্যান করতে হবে। আর ম্যাক্সিমাম লেয়ার লেন্থ কত হবে, ম্যাক্সিমাম ফ্লাই হাইট কত হবে, ম্যাক্সিমাম লেয়ার লেন্থ বা মার্কিং লেন্থটা কত করবেন, স্প্রিংয়ের লেয়ার লেন্থ কত হবে, ম্যাক্সিমাম ফ্লাই হাইট কত হবে, স্প্রিংয়ের ফ্লাই হাইটটা কত হবে। তারপর হচ্ছে আপনি ইউজেবল ক্লথ উইথ কত হবে, মানে আপনি যে ফেব্রিকটা ইউজ করবেন সেটার কাটেবল উইথ কত। তারপর হচ্ছে কস্ট অফ দ্য ফেব্রিক। সব এই সমস্ত ফ্যাক্টরগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই সমস্ত ফ্যাক্টরসগুলো আপনি অ্যানালাইসিস করার পরে আপনি একটা ফ্রুটফুল
কার্ড অর্ডার প্ল্যান তৈরি করতে পারবেন। তাহলে আপনাকে কার্ড অর্ডার প্ল্যান তৈরি করার জন্য যে সমস্ত জিনিসগুলো আপনাকে ইনস্টল করতে হবে সেটা হচ্ছে, আমি আবারও বলতে, সাইজ অফ দ্য অর্ডার, কালার্স অফ দ্য অর্ডার, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম নাম্বার অফ সাইজেস অফ দ্য মার্কার, ম্যাক্সিমাম লেন্থ হাইট, লে হাইট, maximum layer length, maximum fly height, usable cloth width, cost of fabric। এখানে একটা প্রসিডিউর আমাদের ফলো করতে হবে যেটাকে বলা থাম্ব রোল। এই কার্ড অর্ডার প্ল্যানের জন্য এই থাম্ব রোল জিনিসটাকে, থাম্ব রোল জিনিসটা হচ্ছে ইন্টারলক করা। ইন্টারলক জিনিসটাকে, ইন্টারলক হচ্ছে আপনার যতগুলো সম্ভব মার্কের মধ্যে প্রত্যেক ম্যাক্সিমাম সাইজগুলো আপনাকে কভার করতে হবে, এটাকে বলা হয় ইন্টারলক। মানে আপনি যে মার্কিংটা করবেন সেটা ম্যাক্সিমাম সাইজগুলো আপনি কভার করে আপনি মার্কিংটা তৈরি করবেন, এবং চেষ্টা করবেন আপনার ওই মার্কিং এর মধ্যে বিগের সাইজের সাথে স্মল সাইজগুলো যেন আপনার ইন্টারলক করা যায়। এই প্রসেসটাকে বলা হয় ইন্টারলকিং, এই প্রসেসটাকে বলা হয় থাম্ব রোল সিস্টেম। আপনাদের শুরুতে বলছিলাম আমরা দুটো এক্সারসাইজের কথা, কিভাবে আপনি কার্ড অর্ডার প্ল্যান করবেন। কার্ড অর্ডার প্ল্যানের মধ্যে আপনাকে যে সিস্টেমগুলো কথা বলছিলাম এতক্ষণ, এগুলো হচ্ছে একটা ফ্রুটফুল কার্ড অর্ডার প্ল্যান করার জন্য আপনাকে কী কী প্রসিডিউর ফলো করতে হবে। হয়তো আপনারা এই এক্সারসাইজগুলো করলে আরও বেশি আপনারা ধারণা পাবেন, সেই কারণে আপনাদেরকে দুটো এক্সারসাইজ করাবো। একটা হচ্ছে সলিড কালারের ক্ষেত্রে আপনি কিভাবে কার্ড অর্ডার প্ল্যান করবেন, আর হচ্ছে আপনি যদি আপনি মাল্টি কালার হয় বা অ্যাসাইনমেন্ট হয় সেক্ষেত্রে আপনি কিভাবে কার্ড অর্ডার প্ল্যান করবেন। ধরে নিলাম আপনার অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 10,000 পিসেস, আপনার সাইজ আছে এস, এম, এল, এক্সেল, আপনার রেশিও হচ্ছে এস এ 1:2:1। তাহলে এখানে হচ্ছে টোটাল কয় পিস? 6 পিস। এখন কিভাবে কত পিসে কোন সাইজে কত কাটিং করতে হবে আমি কিভাবে বের করব, বা কিভাবে আমার কি করতে হবে আমি কার্ড অর্ডার প্ল্যানটা করব। প্রথমে যে জিনিসটা আমাদের হচ্ছে, টোটাল অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 10,000 পিসেস, কালার হচ্ছে একটা, সাইজ হচ্ছে আমাদের 4টা, রেশিও হচ্ছে এস এর জন্য 1, এম এর জন্য 2, এল এর জন্য 2, এক্সেল এর জন্য 1, টোটাল রেশিও হচ্ছে আমাদের 6। এখন সাইজ ওয়াইজ কোয়ান্টিটি আমরা কীভাবে বের করবো? সাইজ ওয়াইজ কোয়ান্টিটি বের করার জন্য আপনারা সবাই জানেন যে জিনিসটা, সেটা হচ্ছে টোটাল অর্ডার কোয়ান্টিটি ডিভাইড বাই রেশিও। তাহলে আমাদের টোটাল অর্ডার কোয়ান্টিটি কত? 10,000 পিসের রেশিও কত? 2 2 4 5 6, আমাদের রেশিও হচ্ছে, টোটাল রেশিও হচ্ছে 6 পিসের। তাহলে 10,000কে আপনার 6 দিয়ে ভাগ করতে হবে। যে যে ভাগফলটা বেরোবে সেটা হচ্ছে যে সাইজের আপনি কোয়ান্টিটি বের করতে চাচ্ছেন ওই কোয়ান্টিটির রেশিওর সাথে আপনাকে মাল্টিপ্লাই করতে হবে। যেমন আপনার এখানে 10,000কে আপনি 6 দিয়ে ভাগ করার পরে যে ভাগফলটা বেরোবে সেটার সাথে আপনি কোনটাকে, এই যে প্রতিটা সাইজের যে রেশিওটা থাকবে এই রেশিও দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে হচ্ছে 10,000 6 দিয়ে ভাগ করার পর ইন্টু এস সাইজ, যেহেতু আমি বের করবো এস এর রেশিও কত? 1, তাহলে আমাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমার এখানে 1666.66 আসে, তার মানে আমার 1667 পিস কী করতে হবে? কাটিং করতে হবে। তাহলে আমার সেমভাবে যদি আমি এম এর করতে হবে, এখানে আমি এম এর বের করার সময় এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এল এর করার জন্য এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এক্সেল করার জন্য 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আপনারা বুঝছেন আশা করি কিভাবে আপনি সলিড কালারের ক্ষেত্রে কিভাবে আপনি একটা কার্ড অর্ডার প্ল্যান করবেন। এখন আমরা আসি, একটা যদি অ্যাসাইনমেন্ট হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব। এক্সাম্পল টুর মধ্যে সেম অর্ডার কোয়ান্টিটি আমরা ধরে নিলাম 10,000 পিসেস। এখানে কালার হচ্ছে 3টা, ব্ল্যাক, গ্রিন, ইয়েলো, রেশিও হচ্ছে 1:2:1। ব্ল্যাক কালারের জন্য S1, M2, L2, XL1, গ্রিনের জন্য S2, MA0, LA3, XL1, ইয়েলোর জন্য S0, MA2, LA2, XL2। তাহলে প্রতিটা কালারের জন্য 6 এভাবে দেওয়া আছে। টোটাল রেশিও হচ্ছে 18 পিসেস, টোটাল রেশিও কত? 18। এখন আমি কোন কালারের কোন সাইজের কত পিস করে কাটিং করতে হবে 10,000 পিসের জন্য সেটা নিয়ে আমরা এখানে বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে টোটাল অর্ডার কোয়ান্টিটি 10,000 পিসেস, কালার হচ্ছে 3টা, সাইজ হচ্ছে 4টা। তাহলে টোটাল রেশিও কয়টা? রেশিও হচ্ছে প্রতিটা কালারের 6 হলে, তা আমরা 3টা কালারের জন্য 3 × 6। এখানে যে রেশিও কম বেশি হয় আপনি টোটাল কালারের সাথে ওনার ইন্ডিভিজুয়াল রেশিওটির সাথে মাল্টিপ্লাই করবেন। আশা করি বুঝছেন, তবু আমি একটু ভেঙে বলি। যেমন ব্ল্যাকের জন্য 5 পিস, গ্রিনের জন্য 6 পিস, আপনি ইয়েলোর জন্য 10 পিস, তাহলে আপনার 5 6 10, তার মানে আপনার 21। তাহলে এখানে করতে হবে কি, আপনাকে টোটাল রেশিও হবে 21। আশা করি জিনিসটা বুঝছেন। এখন সাইজ ওয়াইজ আমি এবং কালার ওয়াইজ কীভাবে কোয়ান্টিটি বের করবো সেটার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, সেম ফর্মুলা, টোটাল অর্ডার কোয়ান্টিটি ডিভাইড বাই টোটাল রেশিও ইন্টু সাইজ ওয়াইজ যে রেশিওটা থাকবে সেটা। এখন এখানে সাপোজ আমরা যদি বের করি ব্ল্যাক কালারের আমার এস সাইজে কত লাগবে,
ব্ল্যাক কালার এস সাইজের জন্য আমি বের করার জন্য আমার টোটাল অর্ডার কোয়ান্টিটি কত 10,000 পিসেস, আমার রেশিও কত 18 ইন্টু সাইজ রেশিও। ইন্টু সাইজ রেশিও কোনটা, যেমন এস, যদি আমি ব্ল্যাক কালারের এস বের করি তাহলে আমার সাইজ রেশিও কত 1। তাহলে 10,000কে আমি 18 দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা বেরোবে সেটাকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমার এখানে হচ্ছে 555 ইন্টু 0.55, তার মানে আমার পরবর্তী সংখ্যা 556 পিস আমরা কাটিং করতে হবে। যেমন আমি যদি এটা গ্রিন কালারের যদি এস করতাম তাহলে আমার কি করতে হতো, 10,000কে 18 দিয়ে ভাগ করে ইন্টু 2, তাহলে আমার গ্রিন কালার এসের জন্য ইন্টু 2 হলে 1112 পিস। আশা করি আপনারা টোটাল জিনিসটা বুঝছেন, কিভাবে আপনি একটা ফ্রুটফুল কাট অর্ডার প্ল্যান করবেন, কিভাবে আপনি রেশিওগুলো সেট করবেন, কিভাবে কাটিং প্ল্যানটা তৈরি করবেন এবং কি কি ফ্যাক্টরগুলো আপনি এখানে জোর দিয়ে করবেন। এখন আমাদের কাট প্ল্যান তৈরি করার পরে আমার যে জিনিসটা সেটা হচ্ছে আমার সুইং লাইনটা আমার এই করতে হবে, প্রিপারেশন নিতে হবে। কীভাবে আমি সুইং লাইনের প্রিপারেশনটা নিব, প্রথমে হচ্ছে বান্ডেলিং সিস্টেমটা আমার প্রপারলি করতে হবে। কত পিসে বান্ডিল করবেন সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরি ওন পলিসির উপর ডিপেন্ড করছে। তো আমরা অ্যাডভাইস করবো 20 থেকে 30 পিসের মধ্যে আপনি বান্ডিলিং করবেন। এরও উপরে অধিক বান্ডিলিং করলে আপনার লাইনের মধ্যে প্রবলেম হয়, সেখানে বান্ডিলিং সিস্টেমটা প্রপারলি করতে হবে। তারপর শেড সেপারেশন, কীভাবে আপনি শেড সেগ্রিগেশন করে বান্ডিলিং করবেন। আপনারা জানেন শেড ওয়াইজ আপনাকে কাটিং করতে হয়। কোনো কারণে আপনি যদি মিক্স শেডের কাটিং করেন সেক্ষেত্রে আপনাকে একটা শেড শেষ হওয়ার পরে আপনাকে অবশ্যই মার্কিং পেপার দিতে হয়। সেখানে আপনাকে শেড ওয়াইজ সেপারেশন করে বান্ডিলিং করতে হবে এবং টিকেটিংটা ওইভাবে প্রতিটা বান্ডিলিংয়ের টিকেটিংয়ের মধ্যে শেডটা মেনশন করে দিতে হবে। তারপর হচ্ছে আপনি যে কাট বান্ডিলগুলো হবে সেগুলোর মধ্যে আপনাকে রাইট সাইডগুলো মার্কিং করে দিতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ক টিকেটিং মানে হচ্ছে টোটাল আপনাকে একটা টিকেটিং দিতে হবে, যেখানে আপনার শেড, বায়ার, স্টাইল, পিও, তারপর হচ্ছে আপনার কত পিসের কাটিং, সিরিয়াল নাম্বার সবগুলো মেনশন করতে হবে। এভাবে করে আপনি টোটাল বান্ডেলিং সিস্টেম করে মেনটেন করে আপনি কি করবেন, সুইং লাইনের জন্য আপনার কাটিংটা রেডি করবেন। এ হচ্ছে আমাদের আজকের কাট অর্ডার প্ল্যান। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্টস করবেন। আমরা সবসময় আমরা রেডি আছি আপনাদের সব ধরনের হেল্প করার জন্য। তাহলে আমাদের আজকের টপিক এ পর্যন্ত। আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।